ভারতের টেস্ট দলে বিরাট কোহলি অথবা রোহিত শর্মা তারা এখন অতীত। এই টিম ইন্ডিয়া একটা যুব দল নিয়ে আর এক মাস পরেই উড়ে যাবে ইংল্যান্ডে 5 ম্যাচের একটা বিশাল বড় টেস্ট সিরিজ খেলার জন্য। এবং এই সিরিজের আগে ভারতীয় দল ইতিমধ্যে একটা ইন্ডিয়া এ টিম পাঠাচ্ছে ইংল্যান্ডের এ টিমের বিরুদ্ধে লড়াই করতে, এবং সেখানে বেশ কিছু নতুন ক্রিকেটারকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে ভারতের এ দলে, এবং বেশ কিছু ভারতের প্রধান দলের ক্রিকেটারকেও এই টিমের সঙ্গে পাঠানো হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে একটা ভালো রকম ওয়ার্ম আপ করে নেওয়ার জন্য এবং সমস্ত রকমভাবে নিজেদেরকে সেখানে কমফোর্টেবল করে নেওয়ার জন্য। এবার এখান থেকে বেশ কিছু প্লেয়ারকে ভারতের মেন দলে জায়গা দেওয়া হবে। তার প্রধান কারণ হচ্ছে এই দলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আর থাকবেন না। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ শামির স্ট্যাটাস সেটাও কিন্তু বেশ কিছুটা প্রশ্ন চিহ্নের মাঝে, এবং এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এবং এটা দেখার চেষ্টা করব যে ভারতের যে টেস্ট দল সেই টেস্ট দলের ভবিষ্যৎটা অন্ধকার নাকি ভারতের এই যুব ক্রিকেটাররা ভারতীয় দলকে খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এই ইন্ডিয়া এ দল থেকে কোন কোন ক্রিকেটার ভারতের প্রধান দলে জায়গা পেতে পারে, সমস্ত কিছু ডিসকাস করব আজকের ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যে এখনো যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে ভিডিও দেখলে ভিডিও বানানোর ইন্টারেস্টটা অনেক বেশি বাড়বে। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য কিন্তু রেগুলার বেসিসে নিয়ে আসবো। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। হঠাৎ করেই সবাইকে অবাক করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয় বিরাট কোহলি, যেটা সম্পূর্ণরূপে তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং এই সিদ্ধান্তটা কোনো মতেই আর রিভার্ট হবে না এমনটাই আমরা কিন্তু জানতে পারছি। এবং রোহিত শর্মাও তার পাশাপাশি আন্তর্জাতিক টেস্ট থেকে মোটামুটিভাবে নিজেকে সাইড লাইন করে নিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের টেস্ট দল একটা বড়সড় সমস্যার মধ্যে পড়েছে। তার কারণ হচ্ছে ভারত অলরেডি এই সমস্ত তারকাদের থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5-0 এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাটিতে 3-0 পরাজিত হয়েছে, এবং তারপর থেকে আমরা বলতে পারি ভারতের টেস্ট ক্রিকেট রীতিমতো খাদের কিনারায় রয়েছে, এবং সেখান থেকে এই টেস্ট দলটাকে তুলে নিয়ে আসার দায়িত্ব এই যুব ক্রিকেটারদের উপরে। সবার প্রথমে আমরা ভারতের টেস্ট দলের বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেটা বানানোর চেষ্টা করব। দেখুন, অস্ট্রেলিয়াতে ভারত যে দল নিয়ে গিয়েছিল আমরা ধরে নিতে পারি সেটাই ভারতের প্রধান দল, এবং সেই দলটাই খেলবে। শুধুমাত্র যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল নয় তাদেরকে আমরা সাইডে রাখবো। যেমন ওপেনিং ডিপার্টমেন্টে যশস্বী জয়সওয়াল ভারতীয় দলে একটা কিন্তু পার্মানেন্ট মেম্বার, তো সে ওপেনিং ডিপার্টমেন্টে নিশ্চিতভাবে থাকবে। এবং সেখানে বেশ কিছু ম্যাচে অস্ট্রেলিয়াতে KL রাহুলকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল এবং সেটা কিছুটা হলেও সফল হয়েছিল। KL সেখানে ভালো খেলেছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে কিন্তু সেই অর্থে খুব একটা এক্সপিরিয়েন্স ওপেনার রাহুল ছাড়া কিন্তু আর কেউ নেই। শুভমান গিলকে টেস্ট ক্রিকেটে 3 নম্বরে খেলাতেই পছন্দ করে ভারতীয় দল, তো সেই জায়গাতে KL রাহুল ওপেনিং করবে এমনটা আমরা কিন্তু ধরে নিতে পারি। তো ওপেনিং ডিপার্টমেন্টে যশস্বী জয়সওয়াল, KL রাহুল, এবং 3 নম্বর জায়গাটাতে নিশ্চিতভাবে শুভমান গিল খেলবে। এবার ক্যাপ্টেন্সি গিল করবে নাকি বুমরা, এটা নিয়ে এখনো কোনো কনফার্মেশন আমরা কিন্তু পাইনি, বাট 3 নম্বর জায়গাটাতে ব্যাটিং করবে শুভমান গিল। এবার 4 নম্বর জায়গাটাতে খেলবে কে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এতদিন পর্যন্ত ভারতের হয়ে 4 নম্বর জায়গাটাতে খেলতো বিরাট কোহলি, বাট নাও হি ইজ নো মোর ইন দিস টিম। সো বিরাট কোহলির জায়গায় কোনো একটা প্লেয়ারকে এখানে নিতে হবে। সেটা কি হতে পারে? শ্রেয়াস আইয়ার। খুব স্পষ্টতই বিরাট কোহলির মতো একজন বড় মাপের ক্রিকেটারের পরিবর্তে ক্রিকেটার পাওয়া অত্যন্ত মুশকিল, বাট স্টিল বিরাট কোহলির জায়গাটা এখানে ফুলফিল যে করতে পারত সেটা ছিল শ্রেয়াস আইয়ার। কিন্তু সেই শ্রেয়াস আইয়ারকে এই ইন্ডিয়া এ দলের সাথে কিন্তু রাখেনি BCCI, যেটা থেকে আমরা স্পষ্টভাবে আইডিয়া করতে পারছি শ্রেয়াস আইয়ারকে ভারতের টেস্ট দলে রাখা নিয়ে সেই অর্থে কিন্তু সিরিয়াস নয় BCCI, এবং এক্সপেক্ট করতে পারি এই দলে শ্রেয়াস আইয়ার থাকবে না। দেখুন, IPL তো শুভমান গিলও খেলছে, IPL তো সাই সুদর্শনও খেলছে, তাদেরকে রাখা হয়েছে এই ইন্ডিয়া এ দলে, কিন্তু শ্রেয়াস আইয়ারকে এই ইন্ডিয়া এ দলে রাখা হয়নি, যে দলটা 30শে মে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে, এবং সেই সময় কিন্তু IPL এর প্লে অফ চলবে। তো নিশ্চিতভাবে গিল, সুদর্শন এরা কেউই যেতে পারবে না, বাকিরা যারা IPL এ কোয়ালিফাই করেনি সেই দলের প্লেয়াররা সেই ম্যাচটা খেলবে। বাট দ্বিতীয় ম্যাচটা আছে 6ই জুন, তো সেই জায়গাতেও শ্রেয়াস আইয়ারকে কিন্তু
রাখা যেতেই পারতো, বাট তাকে রাখা হয়নি, যেটা থেকে স্পষ্ট শ্রেয়াস আইয়ার বিসিসিআই এর পরিকল্পনার মধ্যে নেই। তাহলে 4 নম্বর জায়গাটাতে খেলবে কে? দেখুন, এখনো পর্যন্ত ভারতের এই দলে 4 নম্বরে খেলার জন্য একটা ব্যাকআপ প্লেয়ার ছিল, যে অস্ট্রেলিয়াতেও ট্রাভেল করেছিল, সেটা ছিল সরফরাজ খান, যে রিসেন্টলি নিজের 10 কেজির মতো ওজন কমিয়ে বেশ ফিট লাগছে তাকে। বাট সরফরাজ খান এই জায়গাতে 4 নম্বরে খেলার যে সুযোগ সেটা পাবে কিনা, সেটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ সরফরাজের জায়গাতে যে সমস্ত প্লেয়ারদের ইন্ডিয়া এ দলের সাথে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মধ্যেও কাউকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হতে পারে। তো সরফরাজের জায়গাটা আমরা একটু ফাঁকা রাখছি, এটা একটু পরে আমরা কিন্তু ফুলফিল করার চেষ্টা করব। এবং এরপরে নাম্বার 5 ভারতের ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার্স ইন টেস্ট ক্রিকেট অনলি, দ্যাট ইজ ঋষভ পান্ত। ঋষভ পান্ত নিশ্চিতভাবে এখানে 5 নম্বরে ভারতের উইকেট কিপার হিসেবে খেলবে। এবং তারপরে রয়েছে এখানে কিন্তু ধ্রুব জুরেল। এবার ধ্রুব জুরেলকে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ঋষভ পন্তের সঙ্গে প্রথম থেকেই খেলানো হচ্ছিল না, পরবর্তীকালে যখন প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল না ঠিকঠাক, শুভমান গিলের চোট হয়ে গেছিল, তখন ধ্রুব জুরেল এবং ঋষভ পান্ত এই দুটো উইকেট কিপারকে একসাথেই খেলানো হচ্ছিল। বাট এই মুহূর্তে যেহেতু নতুন কিছু ক্রিকেটার বিসিসিআই তুলবে ভারতীয় এ দল থেকে, কাজেই আমার কিন্তু মনে হয় না ধ্রুব জুরেল এবং ঋষভ পান্ত একসাথে খেলবে। সো ঋষভ পান্ত পার্মানেন্টলি এখানে খেলছে, ধ্রুব জুরেল অ্যাজ আ ব্যাকআপ উইকেট কিপার এখানে থাকবে বলে আমার কিন্তু মনে হচ্ছে। ডাইরেক্টলি প্লেইং 11-এ সে হয়তো খেলবে না। এরপর ভারতের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, সে কিন্তু এই জায়গাটাতে নিশ্চিতভাবে খেলবে। বাট এরপরে আসছে সব থেকে বড় প্রশ্ন, এখানে আরও একটা অলরাউন্ডারের জায়গাতে তাহলে কে খেলবে? এটা কি নীতিশ কুমার রেড্ডি নাকি এটা ওয়াশিংটন সুন্দর? দেখুন, ইংল্যান্ডের মাটিতে একটা স্পিনারের থেকে কিন্তু একটা পেসারের প্রয়োজনীয়তাটা অনেক বেশি, কারণ এখানে মিডিয়াম পেসার যারা থাকে তারাও কিন্তু বল সুইং করাতে পারে, কারণ মেঘলা ওয়েদার এখানে সারা বছরই প্রায় থাকে এবং এখানে সুইং করার জন্য প্রপার কন্ডিশন থাকে, যার কারণে একটা স্পিনার অলরাউন্ডার হিসেবে ওয়াশিংটন সুন্দরের জায়গায় এখানে নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু নেওয়া যেতে পারে। নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া সিরিজে একটা সেঞ্চুরি করে একটা বড় নাম কিন্তু বানিয়েছিল, বাট সেই সিরিজে 4টে ম্যাচে সে কিন্তু সিঙ্গেল ডিজিটস করে আউট হয়েছে, কয়েকটা ম্যাচে 38-40 করেছে, বাট ওভারঅল একটা মাত্র সেঞ্চুরি, তাছাড়া বড় স্কোর পুরো সিরিজের 9টা ইনিংসে কিন্তু সে করতে পারেনি একটা সেঞ্চুরি ছাড়া। সো নীতিশ কুমার রেড্ডি নিঃসন্দেহে একজন ইয়াং এবং ট্যালেন্টেড ক্রিকেটার, কিন্তু এক্সপিরিয়েন্স তার মধ্যে নেই। সে যে ডেফিনেটলি আপনাকে ভালো পারফরমেন্স করে দেবে, এটা কিন্তু আপনি গ্যারান্টির সাথে বলতে পারবেন না। এরপরে ভারতীয় দলের বোলারদের কথা যদি আমি বলি, তো বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা নিঃসন্দেহে এখানে তাকে রাখতেই হবে। মোহাম্মদ সিরাজ, তাকে কিন্তু এই জায়গাতে বিসিসিআই কনসিডার করবে বলে আমার মনে হচ্ছে, কারণ দেখুন, সিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাইডলাইন করা হয়েছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ মোহাম্মদ সিরাজ আইপিএলে এবারে যে টাইপের বোলিংটা করেছে, তাকে কিন্তু আর দল থেকে বাইরে রাখা যাবে না। টেস্ট দলে নিশ্চিতভাবে বুমরা এবং সিরাজ এই জায়গাতে খেলবে। আরও তৃতীয় যে অপশনটা, সেটা নিয়ে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এখানে মোহাম্মদ শামি খুব সুন্দরভাবে ফিট হয়ে যেতে পারতো, আমারও মনে হয় এখানে মোহাম্মদ শামিকেই খেলানো উচিত, কারণ ইংল্যান্ডের মতো জায়গায় সুইং কন্ডিশনে আপনার এক্সপিরিয়েন্স বোলারের প্রয়োজনীয়তা থাকছে। কিন্তু এই মুহূর্তে বিষয়টা স্পষ্ট নয় যে মোহাম্মদ শামিকে ভারতীয় দল আর কনসিডার করছে কি করছে না, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। কারণ শামি যেভাবে চোটের পরে ফিরেছে, আইপিএলেও কিন্তু সেইভাবে তাকে ছন্দে দেখা যায়নি। তার কারণে ইংল্যান্ডের মাটিতে এত বড় টেস্ট সিরিজ খেলার জন্য শামিকে দলে রাখা হবে কিনা, এটা একটা বড় প্রশ্নচিহ্ন। এটা নিয়ে এক্স্যাক্টলি সেই অর্থে কোনো কনফার্মেশন নেই, কোনো আপডেট নেই, বাট আমার মনে হয় এখানে মোহাম্মদ শামি সবথেকে বেস্ট ফিট হতে পারে। বাট মোহাম্মদ শামি না থাকলেও যদি তাকে সাইডলাইন করা হয়, তো এখানে হর্ষিত রানা আছে এবং খলিল আহমেদের মতো বেশ কিছু বোলারকে কিন্তু ভারতীয় এ দলে যুক্ত করা হয়েছে, যেখান থেকে কাউকে এই দলের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হতে পারে। এবার চলুন ভারতের এ দলটা একবার দেখে নিই, যেখান থেকে প্লেয়ারদের এই দলের মধ্যে কিন্তু ইনক্লুড করা যেতে পারে। সবার প্রথম ভারতের এ দলের অধিনায়ক করে পাঠানো হয়েছে অভিমন্যু ঈশ্বরনকে। যে অভিমন্যু ঈশ্বরন উত্তরাখণ্ডের একজন প্লেয়ার, বাংলার প্লেয়ার সে নয়, সে শুধু বাংলার দলে খেলে। তো এই অভিমন্যু ঈশ্বরনকে ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে, যে লম্বা সময় ধরে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট সার্কিটে রয়েছে। ডোমেস্টিকে সে অনেক ম্যাচেস খেলেছে, পারফরমেন্স করেছে, বাট রিসেন্ট টাইমে তার পারফরমেন্স কিন্তু খুব খারাপ। তো আমার মনে হয় না অভিমন্যু ঈশ্বরনকে ডাইরেক্ট এখানে প্লেইং 11-এ জায়গা দেওয়া হবে। অভিমন্যু ঈশ্বরনকে এখানে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়ার জন্য এখানে আরো বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার রয়েছে, যার মধ্যে অন্যতম সাই সুদর্শন। এবং এই
এই সিজনে আইপিএল এ সাই সুদর্শন যে ব্যাটিংটা করেছে আমার মনে হয় না আর কেউ প্রশ্ন তুলবে সাই সুদর্শনের উপরে। আমার মনে হয় এখানে সাই সুদর্শনকেই অ্যাজ আ ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে, অভিমন্যু ঈশ্বরনকে নয়। পাশাপাশি এখানে যশস্বী জয়সওয়ালকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ডেফিনেটলি এখানে তার যাতে একটা প্রস্তুতি হয় সেই জন্যই কিন্তু জয়সওয়ালকে নিয়ে যাওয়া হচ্ছে। এর সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে ধ্রুব জুড়েলকে, যে ধ্রুব জুড়েলকে এই দলে ভাইস ক্যাপ্টেন করে রাখা হয়েছে। দ্যাট রিয়েলি মিনস ধ্রুব জুড়েল ভারতীয় দলের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। তো কোথাও না কোথাও ঋষভ পান্তের সাথে ধ্রুব জুড়েলকে যদি একসাথেও খেলানো হয় আমি কিন্তু খুব একটা অবাক হব না, কারণ ধ্রুব জুড়েল সম্প্রতি যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। নাও সে কিন্তু কোনো ম্যাচ ফিনিশ করতে পারেনি রাজস্থান রয়্যালসের হয়ে, বাট প্লেয়ারটা কিন্তু খারাপ খেলেনি এই আইপিএল সিজনে, লাগাতার প্রতিটা ম্যাচে রান করেছে এবং এই সিরিজটা কিন্তু আর কয়েকদিন পরে শুরু হতে চলেছে। নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুরকেও কিন্তু এই দলের সাথে যুক্ত করা হয়েছে। এবার নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেই অর্থে ব্যাট হাতে ফর্মে নেই, এসআরএইচ এর হয়ে সে কোনো রকম বোলিং পর্যন্ত করছে না। অ্যাট দ্য সেম টাইম শার্দুল ঠাকুর সে কিন্তু আইপিএল এর সুযোগ পেয়ে ভালো বোলিং করেছিল, বাট নীতিশ কুমার রেড্ডি যতটা ব্যাটিং করে শার্দুল কিন্তু এতটা ব্যাটিং করে না। আবার শার্দুল যতটা বোলিং করে নীতিশ কুমার রেড্ডি কিন্তু সেই অর্থে বোলিংটা করে না। তবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নীতিশ কুমার রেড্ডি কিন্তু ব্যাট হাতে এক বিন্দুও ছন্দে নেই, এক বিন্দুও ফর্মে নেই। তো এখানে শার্দুল একটু মনে হচ্ছে যেন প্রেফারেন্স পেতে পারে প্লেইং ইলেভেনে খেলার দিকে, বা টিম ইন্ডিয়া যদি ব্যাটসম্যানটা বেশি চায়, ব্যাটসম্যানের দিকটাতে বেশি শক্তিশালী করতে চায়, তাহলে হয়তো নীতিশ কুমার রেড্ডিকে এখানে জায়গা দেওয়া হতে পারে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে। পাশাপাশি এখানে আরও একজন উইকেট কিপার হিসেবে ঈশান কিষানকে রাখা হয়েছে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ঈশান কিষানকে ভারতীয় দলের কন্ট্রাক্ট থেকে ক্যান্সেল করা হয়েছিল, বাট এই মুহূর্তে ঈশান কিষানকে এই সিরিজে আবারও অ্যাজ আ উইকেট কিপার হিসেবে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বাট দ্য থিং ইজ ঈশান কিষানকে এই সিরিজে খেলানো হবে নাকি হবে না এটা একটা বড় প্রশ্ন, কারণ ধ্রুব জুড়েল অ্যাজ আ উইকেট কিপার এখানে কিন্তু রয়েছে। সো এটা দেখার মতো বিষয় যে ইন্ডিয়া এ দলের হয়ে ঈশান কিষান খেলার সুযোগ পায় কি না, কারণ ঈশান কিষানও কিন্তু আইপিএলে একটা সেঞ্চুরির পরে তার থেকে আর কিন্তু বড় রান খুব একটা আসেনি। এই দলে মানব সুথার এবং তানুষ কোটিয়ানকেও কিন্তু যুক্ত করা হয়েছে, বাট সব থেকে ইম্পর্টেন্টলি এই দলে যুক্ত করা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। এবং ঋতুরাজ গায়কোয়াড় নিঃসন্দেহে একটা দুর্দান্ত ব্যাটসম্যান, যদিও সে একটা চোটের মধ্যে ছিল। এই চোট কতটা তার সুস্থ হয়েছে এবং সে ভারতের এই এ দলে যুক্ত হতে পারবে কি না সেটা একটা বড় প্রশ্ন। বাট ঋতুরাজকে আমার মনে হয় যেখানে ইংল্যান্ড সিরিজে ভারতের প্রধান দলে জায়গা দেওয়া যেতে পারে, কারণ এই ব্যাটসম্যানটা একটা কিন্তু টপ অর্ডারের কোয়ালিটি ব্যাটসম্যান। যেমন ঋতুরাজ তেমনই হচ্ছে সাই সুদর্শন, এই দুটো ব্যাটসম্যানই কিন্তু যথেষ্ট কোয়ালিটি ব্যাটসম্যান এবং সাই সুদর্শন তো অবিশ্বাস্য ফর্মেও রয়েছে। এই দুজনকে কিন্তু ভারতীয় দলে যুক্ত করা যেতেই পারে। অ্যাট দ্য সেম টাইম এখানে সরফরাজ খানকেও পাঠানো হয়েছে কিছু প্র্যাকটিস গেম পাওয়ার জন্য, এবং বোলিং ডিপার্টমেন্টে ভারতের সমস্ত বোলারদের পাঠানো হয়েছে যারা ভারতের টেস্ট দলে মেনলি খেলে থাকে, যেমন হচ্ছে আকাশদীপ, যেমন হচ্ছে মুকেশ কুমার, যেমন হচ্ছে হর্ষিত রানা। এই সমস্ত বোলারগুলোকে এখানে পাঠানো হয়েছে কিছু ম্যাচ গেম পাওয়ার জন্য। অ্যাট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্টলি খলিল আহমেদকে কিন্তু এই দলের সাথে যুক্ত করা হয়েছে, কারণ খলিল আহমেদ এই সিজনে চেন্নাইয়ের হয়ে কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল। তো খলিল অ্যাজ আ লেফট আর্ম পেসার ভারতের প্রধান দলে খলিল আহমেদ জায়গা পায় আমি কিন্তু খুব একটা অবাক হব না, কারণ ভারতীয় দলে লেফট আর্ম পেসার একটা লম্বা সময় ধরে নেই। তো এখানে খলিল আহমেদকে ভারতের প্রধান দলে কিন্তু জায়গা দেওয়া হতে পারে। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং তার সাথে খলিল আহমেদ, এই তিনজনের জুটি এখানে কিন্তু বানানো যেতে পারে, এবং ব্যাকআপ হিসেবে মুকেশ, আকাশদীপ এদেরকে কিন্তু সঙ্গে রাখা হতে পারে। হর্ষিত রানাও কিন্তু খুব একটা খারাপ অপশন হবে না। সো ওভারঅল এই প্লেয়ারগুলোকে ভারত নিয়ে যাচ্ছে, যার মধ্যে থেকে আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন এদেরকে ভারতের প্রধান দলে কিন্তু জায়গা দেওয়া যেতে পারে। দিল্লি ক্যাপিটালসের হয়ে একটা ভালো ইনিংস খেলার পর লাগাতার 7টা ম্যাচে সুপার ফ্লপ করা করুণ নায়ারকেও কিন্তু এই দলে জায়গা দেওয়া হয়েছে। করুণ নায়ার ভারতীয় দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন একটা সময়ে, বাট তাকে আবারও এখানে জায়গা দেওয়া হয়েছে। হর্ষ দুবে যে আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বোলিং করেছিল, যথেষ্ট কোয়ালিটি বোলার, রঞ্জি ট্রফিতে তার কিন্তু প্রচুর উইকেট আছে এই সিজনে। তো হর্ষ দুবেকেও এখানে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছে এ দলে, সেখান থেকে মেন দলে জায়গা দেওয়া হবে কিনা সেটা দেখার মতো বিষয়, কারণ রবীন্দ্র জাদেজার আরও একটা অপশন হিসেবে হর্ষ দুবেকে কিন্তু এখানে ইউজ করতে পারে টিম ইন্ডিয়া। যদিও অক্ষর পটেল ভারতের প্রধান দলে থাকবে এমনটা আমি কিন্তু আশা করছি, কারণ জাদেজার অল্টারনেটিভ কিছু যদি খুঁজতে হয় তো সেটা অক্ষর
অক্সর প্যাটেল সবসময় সেই জায়গাটা এগিয়ে থাকবে। এছাড়া তুষার দেশপান্ডে এবং আনশুল কাম্বোজের মতো বোলারদের কিন্তু এই দলে রাখা হয়েছে। তো ওভারঅল এতগুলো বোলিং অপশন ইন্ডিয়া এ টিমে রয়েছে, যার মধ্যে থেকে আমার মনে হয় খলিল আহমেদকে যদি ভারতীয় দল এখানে তাদের প্রধান দলে যোগদান করায় বিষয়টা কিন্তু খুব একটা খারাপ হবে না। পেস বোলিং ডিপার্টমেন্টে মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ এবং তার সাথে খলিল আহমেদ, আমার মনে হয় এই তিনজনের যে বোলিং অ্যাটাক এটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। খলিল আহমেদ এই সিজনে কিন্তু আইপিএল এ যথেষ্ট ভালো সুইং করেছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে ইংল্যান্ডের গ্রাউন্ডে গিয়ে। ব্যাটিং ডিপার্টমেন্টে আমার মনে হয় ঋতুরাজ গাইকোয়াড এবং সাই সুদর্শন এই দুটো এমন ব্যাটসম্যান যাদেরকে ভারতের মেন দলে যুক্ত করা হতে পারে এই ইন্ডিয়া এ দল থেকে। বাকি যে সমস্ত প্লেয়ারগুলো ভারতের প্রধান দলে আছে লাইক শুভমান গিল, সরফরাজ, এরা তো অবভিয়াসলি অটোমেটিক ভারতের প্রধান দলে থাকছে। নতুন প্লেয়ার হিসেবে এখানে সাই সুদর্শন, ঋতুরাজকে ভারতের টেস্ট দলে যোগদান করানো যেতে পারে বলে আমার মনে হচ্ছে। পাশাপাশি ধ্রুব জুরেল যে টাইপের ফর্মে রয়েছে তাকেও টিম ইন্ডিয়া এখানে ইউজ করতে পারে। ঈশান কিষান আমার মনে হচ্ছে না এই মুহূর্তে ফিট হতে পারে ভারতের টেস্ট দলে। তো ভারতের এই এ দল থেকে কোন কোন ক্রিকেটারকে ভারতের প্রধান দলে যুক্ত করা যেতে পারে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেগুলো মনে হলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভারতের যে এই যুব দল, এই দলের ভবিষ্যৎ কি এবং এই দল বিশ্ব ক্রিকেটে নিজেদের জায়গা তৈরি করতে পারবে কিনা বা এর জন্য কতটা সময় লাগতে পারে। দেখুন, বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যে টেস্ট দল এটা কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভারতের এই টেস্ট দলে অসংখ্য নতুন ক্রিকেটারকে আমরা দেখতে পাচ্ছি এবং এই নতুন ক্রিকেটাররা টি-20তে যতটা সফল হচ্ছে টেস্ট ক্রিকেটে সফল হওয়া কিন্তু এতটাও সহজ কাজ হবে না। নীতিশ কুমার রেড্ডিকে আমরা দেখেছি গত সিজন আইপিএলে কি অবিশ্বাস্য ব্যাটিং করেছে, কিন্তু তার সাথে অস্ট্রেলিয়াতে একটা সেঞ্চুরি বাদে আর কিন্তু বড় স্কোর সে করতে পারেনি। 30-40 করে রান করেছে, আর কিন্তু 70-80-90 রানের ইনিংস তার থেকে আসেনি, 4টে সিঙ্গল ডিজিট স্কোর। এইভাবেই আমরা যদি এই সিজনেও সাই সুদর্শন অথবা ঋতুরাজের মতো প্লেয়ারদের ভারতের প্রধান দলে যুক্ত করি, সেই ক্ষেত্রেও এই প্লেয়াররা যে সাকসেস পাবে এর সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তার কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে যে টাইপের কম্পিটিশন হয়, যে টাইপের বোলিং হয়, বিষয়টা কিন্তু আইপিএল এর থেকে টি-20 থেকে সম্পূর্ণরূপে আলাদা। কাজে এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভারতের এই যে টেস্ট দল, এই দলে অনেক বেশি যুব ক্রিকেটার রয়েছে, যার কারণে ভারতীয় দল যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে পারে। কারণ মিডল অর্ডারে বিরাট কোহলির মতো প্লেয়ারের যে অনুপস্থিতি এটা কিন্তু ভারতীয় দলকে কিছুটা সময়ের জন্য ভালো রকমভাবে ভোগাতে পারে। বাট ইন ফিউচার বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটের দিক দিয়ে আবারও কিন্তু রাজত্ব করতে পারে। কারণ বিগত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারত খেলেছে, তো সেখান থেকে স্পষ্ট যে ভারত টেস্ট ক্রিকেটটাতে কিন্তু বরাবরই ভালো খেলে। এই সিজনে ভারত খারাপ খেলেছে, এই সিজনে ফাইনাল পৌঁছতে পারেনি, বাট পরবর্তীকালে ভারতের এই যুব প্লেয়াররা কিন্তু স্টেপ আপ করবে এবং ভারতের দলটাকে আবারও টেস্ট ক্রিকেটে সেই উচ্চতায় নিয়ে যাবে যে উচ্চতায় বিরাট কোহলিরা নিয়ে গিয়েছিল। বাট এই মুহূর্তে ইংল্যান্ডের সিরিজে ইংল্যান্ডের যে সুইং কন্ডিশন, ইংল্যান্ডের যে বোলিং অ্যাটাক, তার সামনে আমার মনে হচ্ছে ভারতের এই যুব দলটা স্ট্রাগল করতে পারে। কারণ ইংল্যান্ড নিজেদের হোম গ্রাউন্ডে, নিজেদের সুইং কন্ডিশনে তারা কিন্তু দুর্দান্তভাবে সেই জিনিসটাকে অ্যাডাপ্ট করে, যেটা ট্যুর করা দলগুলোর পক্ষে পসিবল হয় না। তো এই সিরিজে আমার মনে হচ্ছে ভারতীয় দল স্ট্রাগল করতে পারে, বাট ইন ফিউচার এই প্লেয়াররা কিন্তু নিশ্চিতভাবে স্টেপ আপ করবে। এবার ইংল্যান্ডের সেই দলটাও কিন্তু নেই যেটা প্রত্যেক বছর থাকে, কারণ এখানে আমরা কিন্তু আর জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এদেরকে দেখতে পাবো না। ক্রিস ওকস একটা খুব ভালো বোলার ছিল, যাকে এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না ইংল্যান্ডের সার্কিটে। তো ওভারঅল আমার এটাই মনে হচ্ছে যে ইংল্যান্ডের সামনে এই মুহূর্তে ভারতীয় দল বেশ কিছুটা নড়বড়ে, কিন্তু ইন ফিউচার এই প্লেয়াররাই কিন্তু পারফর্ম করে উঠে আসবে। তাছাড়া ওভারঅল যদি আপনি দেখেন যে সমস্ত প্লেয়ারদেরকে ভারত পাঠিয়েছে, এগুলো ছাড়া আর কিন্তু টেস্ট খেলার মতো ভালো কোয়ালিটি ব্যাটসম্যান অথবা বোলার ভারতের কাছে কিন্তু নেই। এগুলোই ভারতের বেস্ট টিম, যাদের আপাতত এক্সপিরিয়েন্সের অভাব, কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করলে ধীরে ধীরে এই প্লেয়ারগুলো কিন্তু স্টেপ আপ করবে। নিশ্চিতভাবে একটা প্লেয়ার ছিল যাকে এখানে জায়গা দেওয়া যেতে পারতো, যে এখানে কিন্তু ডিজার্ভিং, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার। তাকে আপাতত দেখে এটাই মনে হচ্ছে যে সাইড লাইন করে দেওয়া হলো, বাট শ্রেয়াস আইয়ার যদি এই দলে যুক্ত হয় নিশ্চিতভাবে এই দলটা আরও একটু স্ট্রং হয়ে যাবে। এখন এটাই দেখা শ্রেয়াস আইয়ারকে বিসিসিআই প্রধান দলে যুক্ত করে কিনা। আপনার কি মনে হয় শ্রেয়াস আইয়ার ভারতের প্রধান টেস্ট দলে জায়গা পাওয়া কি ডিজার্ভ করে? পাশাপাশি ভারতের এই যে যুব দল যারা ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ খেলতে চলেছে, এই দল ইংল্যান্ডকে কতটা কম্পিটিশন দিতে পারবে? ইংল্যান্ডকে কি হারাতে পারবে এই দল? আপনার কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, কারণ সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিও আপনার কাছে কিন্তু সঠিক টাইমে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।